চলে গেল। বেশ, অরিন্দমদার কাছে আসবো এবং এখানে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা গৌরবদা এখানে তুলেছেন যে এই খাল সংস্কার ইত্যাদি আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই একটি মামলা হয়েছে, আপনারা জানেন যে সিএসসি এবং রাজ্যের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এই ক্ষতিপূরণ খাল সংস্কারে কি পদক্ষেপ রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে। 7ই নভেম্বর এর পরবর্তী শুনানির কথা বলা হচ্ছে, তার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। একটা খুব দ্রুত বিরতি নেব, আমি তার আগে খুব সংক্ষেপে একটু অরিন্দমবাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। অরিন্দমবাবু, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখানে বিরোধী দলের ভূমিকা যেভাবে আপনারা বা গৌরব দ্বারা পালন করার চেষ্টা করেছেন বা করছেন, অভিযোগ উঠছে বিজেপিকে সেইভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। খুব সংক্ষেপে আপনার উত্তরটা নিয়ে। দেখো, প্রথম কথা, আমরা যে কোনো রাজনৈতিক দল আমরা তো ভোটে জেতার আগে, মানে ভোটে লড়ার আগে আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করি যে আমাদের রাজনৈতিক ইচ্ছে কতটা রয়েছে, সদিচ্ছে কতটা রয়েছে, এবং তারপরে যদি আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসার পর আমাদের প্রশাসনিক যে দায় দায়িত্ব সেগুলো আমরা পালন করি। বিজেপি আজকে বুঝিয়ে দিল যে বিজেপির রাজনৈতিক কেন সামাজিক ইচ্ছে কতটুকু রয়েছে। দেখো, পরিষ্কার কথা হচ্ছে বিজেপির বক্তব্য হচ্ছে তোমরা আমাদের সুযোগ দাও, আমরা কতটা অপদার্থ সেটা তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেবো। আজকে ভোটে লড়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে বিজেপি, আর সেই অঞ্চলের সাধারণ মানুষের পাশে থাকার দায়টা নিতে হবে সিএমকে। এটা কত বড় মূর্খামি আরেকবার তোমাদের দর্শককেই বিচার করে দেখার অনুরোধ করছি। পরিষ্কার কথা হচ্ছে বিজেপি এই বলছিল না যে কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন এরা কোনোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে না, একদম শুরুতে বললো। আমি বলছি অন্যান্য সমস্ত কিছু ছেড়ে দাও, আমাদের অত্যন্ত ক্ষুদ্র জাতীয় কংগ্রেসের যে ছাত্র সংগঠন ছাত্র পরিষদ, আমরা নিজেরা আমাদের দলীয় তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যখনই আমার ভীষণভাবে মনে পড়ছে এর আগেও যখন মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, আমরা আমাদের এলাকার থেকে ত্রাণ তুলে সেই সমস্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম। তার পর্চি যদি চায় এখনো আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে দিতে পারি। তো বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, যারা স্বেচ্ছাসেবী সংগঠন, এরা এই কাজটা করে থাকে, কিন্তু বিজেপির ধান্দা হচ্ছে কেবল ক্ষমতায় থাকবো। আর ক্ষমতায় থাকার উৎসটাও হচ্ছে আমার উল্টো দিকে যেই লোকটা আছে সে কত বড় অপদার্থ সেটা দেখানো, দেখিয়ে নিজে ক্ষমতায় আসা এবং তারপরে নিজেকে আরো বড় অপদার্থ প্রমাণ করা। এই যে কে কত বড় অপদার্থ এই প্রমাণ করার যে লড়াইটা, এখান থেকে কোথাও না কোথাও সামাজিক যে দায়িত্বগুলো আমাদের থাকে সেই জায়গাগুলো মিসিং হয়ে গেছে। আমি আমাদের কথা বলতে পারি, তুমি যেমনটা বলছিলে যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমাদের যেরকম রাজনৈতিক একটা দায়িত্ব আছে, আমাদের সামাজিক একটা দায়িত্বও রয়েছে। আমি তোমার এই মাধ্যম থেকে বলে যাচ্ছি, যদি এরম পরিস্থিতি হয় কোনো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছে, তাহলে আমাদের পার্টি অফিসের দ্বার উন্মুক্ত। হ্যাঁ, সারা কলকাতার মানুষকে হয়তো আমরা জায়গা দিতে পারবো না, কিন্তু তারপরেও যে কটা মানুষকে পারবো আমাদের পার্টি অফিসটা তাদের জন্য খোলা, তাদের বাসস্থানের জন্য, যতদিন পর্যন্ত না তাদের বাড়ির থেকে জলমুক্ত হচ্ছে, বাড়ির যেই সমস্ত সাপ ঢুকে যাচ্ছে, যা যা হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের পার্টি অফিস নাগরিকদের জন্য এই বার্তা তাদেরকে অনেকটা স্বস্তি দেবে। অনেক মানে এটার জন্য আপনাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে শ্রমিক ভট্টাচার্য গতকাল তার একটা প্রতিক্রিয়া এই বিষয়ে কি বলেছিলেন উনি, এবং কুণাল ঘোষ তার কি বক্তব্য দেখাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। বাগান আর পেয়ারা বাগানের দুটো বস্তিতে গেলাম, মানুষের অবর্ণনীয় কষ্ট, দুদিন ধরে কেউ খাননি। সম্পূর্ণ বৃষ্টির জল যদি ঢুকেছে সেটা নয়, নিচে এখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো, সেখান থেকেও জল বেরিয়ে এসছে, নোংরায় ভরে গেছে। এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও, একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক দিক। এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে। সামনে অনেক ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট দোকানদার আছেন, দুর্গাপুজোর আগে তাদের আটা, তাদের চাল বা বিস্কিট, অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে। এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর, এমএলএ, এমপি কেউই আসেননি। পাগল নাকি ওরা? মৌসুম ভবন পর্যন্ত বলছে মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় এই প্রথম হয়েছে। তো শ্রমিক ভট্টাচার্য স্বচ্ছ ভারত অভিযানটা কিভাবে করতে হয় সেটা একটু, সুরাটের জল জমা, আহমেদাবাদের জল জমা, মুম্বাইয়ের জল জমা, দিল্লির জল জমা, তো ওইখানে গিয়ে বালতি হাতে জল ছেঁচুন না। এখানে 24 ঘন্টার মধ্যে
এখানকার মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে পুরসভা, পুলিশ, এমার্জেন্সি পরিষেবার টিম, তারা 95%-এর বেশি 24 ঘন্টার মধ্যে নর্মাল করে দিয়েছিল, আর বাকি যেটুকু ছিল সেও নর্মাল হয়ে যাচ্ছে। ফলে ওনাদের কাছ থেকে এগুলো শিখতে হবে না, নিজেদের রাজ্যগুলোর ছবিগুলো যেগুলো আছে না দিনের পর দিন, আর এখানে তো রেকর্ড বৃষ্টি হয়েছে, সারা বছরে যত বৃষ্টি হয় সেদিন একসঙ্গে 20% বৃষ্টি একসঙ্গে হয়েছে, সারা বছরের বৃষ্টিপাতের 20% একসঙ্গে হয়েছে, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেটা আগে কখনো কলকাতায় মানে কখনো হয়নি। তার মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে রাজনীতি করতে গেলে বিজেপি ভাঙা ভোট হবে 26-এ, সেটা যেন সমীবাবু খেয়াল রাখবে। অরিজিৎদার কাছে যাবো সরাসরি। অরিজিৎদা, না, সাধারণত আমি এই যার বাইট শোনালেন কুণাল ঘোষ, আমি ওনার মন্তব্যের উত্তর দিই না। এত নিকৃষ্ট মানসিকতার লোক, কলকাতা জুড়ে ইলেকট্রোকিউশন হয়ে মানুষ মারা যাচ্ছে, বডি পচা জলে ভেসে থাকছে, আর উনি সেই সময় ওই জলে পা ডুবিয়ে তার কটা চেলাচামুন্ডা নিয়ে বসিয়ে পা দুলিয়ে দুলিয়ে উনি আনন্দ করে সেলফি তুলে পোস্ট করছেন। তা ওনার মতো নিকৃষ্ট মানসিকতার লোকের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম যে আপনি বা আপনার এই সংগঠনের কেউ কি পাশে দাঁড়াতে পেরেছেন, তখন উত্তরটা আর্ধেক রেখে আপনি সরে গেছিলেন। আমি উত্তরটাকে শেষ করতে দিন আমায়। আপনাকে যদি কেউ বলে যে যান গিয়ে ওই জমা জলের ওই লোকগুলোর বাড়ির পাশে দাঁড়ান, আপনিও তাদেরকে খুব বেশি রিলিফ কিছু দিতে পারবেন না। কেননা যে পরিস্থিতি কলকাতায় হয়েছিল, যে ইলেকট্রোকিউশনের যে সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল, সেখানে আপনার কাছে উপযুক্ত অ্যাপারেটাস নেই, আপনার কাছে গিয়ার্স নেই, আপনার ট্রেনিং নেই, আপনি লোকগুলো উদ্ধার করবেন কিভাবে? হ্যাঁ, একটু আগে তৃণমূল মুখপাত্র বলছিলেন যে বিজেপি পাশে দাঁড়াতে চায় না, কি মন নেই টোন নেই, অনেক কিছু বলছেন, উনি ভুলে গেছেন বোধহয় কোভিডের সময় যখন ওনার মুখ্যমন্ত্রী ওই আকশি দিয়ে বডি তুলে তুলে ধাপায় ফেলার ব্যবস্থা করেছিলেন, তখন এই বিজেপির শয় শয় কার্যকর্তারা মুখে মাস্ক পরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেছিল। উনি ভুলে গেছেন বোধহয় যে মুর্শিদাবাদ, মালদায় যখন ওই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ গৃহছাড়া হয়ে জল পেরিয়ে, নদী পেরিয়ে, কোনো রকমের নৌকা ধরে নদীর ওপারে গিয়ে স্কুলে আশ্রয় নিয়েছিল, তখন বিজেপির নেতারাই গিয়ে ওখানে ত্রাণ বিলি করেছিল। ওনার নেতারা যেতে যাননি, এবং ওনার নেতারা ওই ত্রাণ শিবিরে বসে বিজেপির দেওয়া ত্রাণ খেয়েছিলেন ওনার পঞ্চায়েত সমিতির সদস্যরা। সুতরাং লজ্জার কিছু নেই, এই সমস্ত ভাওতাবাজি আর ঢপবাজি কথাবার্তা তৃণমূলের লোকজন বলবে। বিষয়টা হচ্ছে আপনি বলবেন, আমি বলছি মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে, ফার্স্ট হাফে বলতে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তখন কি বিজেপি দেখবে? অবশ্যই না, কেন যখন মুর্শিদাবাদে গিয়ে, মালদায় গিয়ে বিজেপির নেতারা দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করে দাঁড়িয়েছিল, কেন বাজে প্রশ্ন করছেন? জিজ্ঞাসা করে দাঁড়িয়েছিল না, কখনোই এটা হয় না, কখনোই এটা হয় না। কিন্তু এটা ভুললে চলবে না যে সরকারটা তৃণমূল কংগ্রেস চালায়, প্রশাসনটা তৃণমূল কংগ্রেসের হাতে, ক্ষমতাটা তৃণমূল কংগ্রেসের হাতে, তাই রিলিফ দেওয়ার সুযোগ, স্কোপ, অপশন তৃণমূল কংগ্রেসের রয়েছে। আমরা তো আপনারা বোধহয় আমাদের তৃণমূল মুখপাত্রের ওই ইয়ার ড্রপ আর আই ড্রপ লাগবে, নইলে খুলবে না চোখ কান। উনি দেখতে পাননি আমার স্ট্রিটে কাল সারাদিন বিজেপির কার্যকর্তারা এক কোমর জলে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেছেন? উনি দেখতে পাননি কালিকাপুরে, পাটুলিতে বিজেপির কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মেডিসিনের কারোর ওষুধ লাগবে কিনা জিজ্ঞাসা করেছে? উনি এটা দেখতে পাননি, দেখতে পাবেন না, স্বাভাবিক, চোখ কানে ঠুলি এটে ওনারা চলেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে উনি এত বড় বড় কথা বলছেন, ওনার মেয়র পরিষদ সদস্য তারক সিং কি বলল? মেয়র পরিষদ সদস্য তারক সিং বলছে বাইরে জমা জল জেনেও যারা বাড়ির বাইরে পা রাখে তারা সুইসাইড করতে বেরোয়। এত বড় অপদার্থ নিকৃষ্ট মানসিকতার লোকেরা সিএসসির কাছ থেকে পয়দা খেয়ে 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 পেট ফুলে ঢোল, সারা পৃথিবীর, সারা কলকাতা জুড়ে ইলেকট্রিক পোস্টগুলো মৃত্যুর ফাঁদ হয়ে রয়েছে, আর তার মানে বৃষ্টি পড়লে মানুষ বেরোবে না? একটু আগে কুণাল ঘোষ বলছিলেন, না আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিলাম না, কিন্তু মিথ্যে কথা বলছেন, তাই এই উত্তরটা দিচ্ছি। বলছিলেন মেঘ ভাঙা বৃষ্টি, উনি নিজেকে আপডেট করেননি, ওই টেমস নদীতে পা দুলিয়ে দুলিয়ে জলকেলি করতে ব্যস্ত ছিলেন। ওনার আবহাওয়া দপ্তর বলেছে যে এটা ক্লাউড বার্স্ট নয়, এটা ভারী নিম্নচাপের বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সত্যি বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। কার উপর দায় ঠেলে দিলেন? প্রথমে তো মেঘ ভাঙা বৃষ্টির তত্ত্ব বোঝাতে গেছিলেন, সেটা ধোপে টেকেনি। তারপরে চলে গেলেন কি গঙ্গার দিকে, গঙ্গার থেকে জলের প্রেশার। আমার তো বুঝতে পারছি না, কলকাতা কি আইল্যান্ড? চারদিক দিয়ে গঙ্গা যায়, কলকাতার জল নিকাশের চতুর্দিকের ব্যবস্থা রয়েছে। আপনি গঙ্গা দিকে ঠিক যদি যান, এখানে না, আমি আপনার কাছেই থাকছি। আমি বলছি কান্তি গঙ্গোপাধ্যায় আজকে একটি চিঠির কথা বলেছেন, যেটি মেয়রকে উনি দিয়েছেন, এবং সেখানে আমরা এটাও আগেও দেখেছি, বা যখন আবহবিদদের সঙ্গে কথা বলি তারাও এটা বলে থাকেন। সেটা হচ্ছে কলকাতার, যদি আমি একটু জিওগ্রাফিটা দেখি তাহলে এটা কড়াইয়ের মতো, ফলে যেহেতু জলটা জমে থাকছে, এখান থেকে বেরোনোর অপশনটা থাকছে না। তো ফলে আইল্যান্ড না হলেও জল, মানে 350-400 বছরের পুরনো শহরের জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা
সেইটা নিয়ে একটা দেখুন ব্যাপারটা হচ্ছে ক্রান্তি গঙ্গোপাধ্যায় কোন ভূবিদ, ভূতত্ত্ববিদ বা জলতত্ত্ববিদ সেটা আমি জানি না উনি কত বড় নোবেল লরিয়েট বা পিএইচডি হতে পারে, ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন, কিন্তু ছোট থেকে আমরা এটা শুনে এসেছি, বিভিন্ন আলোচনাতেও শুনে এসেছি যে কলকাতার জল, জমা জল বেরিয়ে যাওয়ার মূল জায়গাটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশের ভেরি নয়াঞ্জলি জলাভূমি, যেটা রামসর প্রোটেক্টেড এরিয়া, ওয়াটার বডি। কি করেছে সেখানে? গুলশান কলোনি বসিয়েছে। কত বিঘা ভেরি বুঝিয়ে জানেন? 250 বিঘা ভেরি বুঝিয়ে। কাঠমানি কে খেয়েছে? এই যে ওখানে 70-80 লাখ টাকা করে কাঠা বিক্রি আর ফ্ল্যাট বিক্রি চলছে, একটা বিল্ডিং এর প্ল্যানের স্যাংশন নেই, 5000 বাড়ি উঠেছে 250 বিঘা ভেরি বুঝিয়ে। কে খেয়েছে এই কাঠমানি? পুরসভার মেয়র খেয়েছে, অবশ্যই খেয়েছে। ওখানকার কাউন্সিলর মানে পুকুর বুঝতো না, জলাশয় বুঝতো না, জাভেদ খানও খেয়েছে। পুকুর বুঝতো না, জলাশয় বুঝতো না, ভেড়ি বুঝতো না, তাহলে শহর কলকাতায় জল জমতো না, এতগুলো মৃত্যু হতো না। এটা বোঝার জন্য এত পিএইচডি করতে লাগে না। আমি বেরোবার অপশনগুলো যদি আপনি বুঝিয়ে বুঝতে পেরেছি। দাদা অনির্বাণদার কাছে আসি, অনির্বাণদার কাছে আসি। তার মানে বেশ